উপস্থাপনাটা মূলত হচ্ছে যারা ভূমি সম্পর্কে কিছুই জানে না এরকম যারা জানেন তাদেরটা তো থাকলোই। আমি খুব সিম্পলি যতটুকু যেভাবে বললে বুঝতে পারে আমি সেভাবেই বলবো। হ্যাঁ, যে আমাদের দেশে ভূমি নেই এরকম মানুষের সংখ্যা কিন্তু কম, যে আমরা যাদের ভূমিহীন বলি এরকম কিছু বাদ দিলে সবারই ভূমি আছে, তাই না? কিন্তু আমাদের একাডেমিক কোনো পর্যায়ে ভূমি সম্পর্কিত কোনো জ্ঞান কি আছে? আমরা পাঠ্যপুস্তকে বা আমাদের কোনো কারিকুলামের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি না যে আমাদের ভূমি সম্পর্কিত জ্ঞান, যার ফলে সাধারণভাবেই আমাদের জ্ঞানটা কম থাকে। তা আমি এই চাকরিতে আসার আগে আমিও ভূমি সম্পর্কে জানতাম না। তো আমি যেহেতু জানতাম না, জানছি, আমিও চাচ্ছি স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদেরকে এইটা প্রাথমিকভাবে তোমরা যেন এই জিনিসটা বুঝতে পারো, প্লাস তোমাদের যারা অন্যান্য সহপাঠী আছে তাদেরকে বেসিক একটা ধারণা দিতে পারো, যার ফলে আমাদের এই জ্ঞানটা যদি ভূমি সম্পর্কিত জ্ঞানটা যদি থাকে তাহলে কিন্তু আমরা এই সেবাটা ভালো পাবো। আর এই আজকের যে এই ভূমি মেলার লক্ষ্য কিন্তু এইটা, যে আমরা যে ভূমি সেবাগুলো দিয়ে থাকি সেই সেবাগুলো কিভাবে পেতে হবে এই জ্ঞানটা যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা সেবাটা ভালোভাবে নিতে পারবো। তো আমার লক্ষ্য থাকবে সেইটাই, তোমরা কিছু এখান থেকে কিছু জ্ঞান আহরণ করবা যাতে তোমরা এই ভূমি সেবাটা তোমরা নিজেরাও ভালোভাবে নিতে পারো, প্লাস অন্যরাও যেন নিতে পারে, এইভাবে সচেতন করতে পারো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা স্টুডেন্টদের জন্যই, যে এখান থেকে আমি খুব সিম্পলি তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে উত্তরগুলো দিতে পারবা, এবং তোমাদের জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে, আমরা সাথেই পুরস্কার দিয়ে দিব। ঠিক আছে? তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। ঠিক আছে? আর খুব সিরিয়াস হওয়ার কিছু নেই, নর্মালি শুনলেই বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে আমি আমার উপস্থাপনায় যাচ্ছি। আচ্ছা, ভূমি কাকে বলে প্রথমে যদি বলি, আমি যার উপরে দাঁড়িয়ে আছি এটাই তো ভূমি, তাই না? খুব সিম্পলি যদি বলি ভূমি কিন্তু এইটাই, আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি সেটাই ভূমি। এখন ভূমির সংজ্ঞায় কিন্তু আবার আরেকটু অ্যাড করা আছে, ভূমির উপরে যে বিল্ডিংটা থাকে সেটাও কিন্তু ভূমি, যে গাছটা থাকে, পাহাড় থাকে, ভূমির উপরে পাহাড় থাকে না, তারপরে নদী থাকে, এগুলো কিন্তু সবই ভূমি। ঠিক আছে? আচ্ছা, ভূমি অফিসে কি কি হয় বা ভূমি ব্যবস্থাপনা, তাই না? আমাদের কারো যদি 1 খণ্ড জমি থাকে তাহলে সেটা কি কি হতে পারে? যেটা হতে পারে যে আমাদের দপ্তরে সেটা কি তার একটা রেকর্ড থাকবে, তাই না? যে আমার একটা ভূমি আছে, এটা তো আমার নিজের কাছে একটা কাগজ থাকে, তাই না, যে এই ভূমিটা আমার। তারপরে আর কি থাকে? এই জমি বিক্রয় হয়, তাই না? একজন বিক্রি করে, একজন কেনে, এভাবেই তো। তারপরে এটা আবার কি হয়, বিক্রিটা কিভাবে হয়? দলিলের মাধ্যমে হয়। এই বেসিক একটা ব্যাপার, জমি থাকলে সেটা কি তার একটা নাম ঠিকানা থাকবে, বেচা কিনা হবে, এরকমই বিষয়। আর এইটা নিয়েই হচ্ছে যে ল্যান্ড ম্যানেজমেন্ট বা ভূমি ব্যবস্থাপনা যেটা বলি, এইটাই কিন্তু আমাদের ভূমি ব্যবস্থাপনা, যে আমি মালিকানা থাকবে, আমার কাগজপত্র থাকবে, আমি এইটা বিক্রি করব, মোটামুটি এইটাই। আচ্ছা, তারপরে ভূমি নিয়ে কমন যে সমস্যাগুলো সেইগুলো কি, যে আমি একটা ভূমির মালিকানা দাবি করতেছি যে এই ভূমিটা আমার, তাই না? আবার আরেকজন বলতেছে এইটা তার, এইটা হয় না। এইটা ভূমি কি, যা এই যে এখানে যদি আমরা এইটা দেখি, এখন একজন কি বলতেছে, এই জমি আমার পৈতৃক, নদী শিরস্তির পরে জেগে উঠেছে, এই হলো আদালতের আদেশ ও দলিল পত্র। একজন ব্যক্তি তিনি দলিল নিয়ে এসে দাবি করতেছেন যে এটা আমার জমি। আবার আরেকজন বলতেছে এই জমি আমার, চর জেগে ওঠার পর থেকে আমার লোকজন দখলে আছে, আমার কাছে ডিসিআর আছে, আমি এই জমির ধানের ভাগ পাবো। আবার আরেকজন বলতেছে যে আমি নদী ভাঙা ভূমিহীন, বিগত 8 বছর থেকে আমি বাড়ি করে আছি, সরকার আমাকে এই জমি বন্দোবস্ত দেবে। তাহলে আমরা 3টা কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছি, যে একজনের দলিল আছে, আরেকজন বলতেছে আমার
লোকজন দখলে আছে, আবার আরেকজন বলতেছে যে এই লোকের কিন্তু জমিও নাই, উনি কি আছেন যে কিছুদিন যাবত ওইখানে বসবাস করতেছেন বলে দাবি করতেছেন, তো উনিও, তাহলে জমি কিন্তু একটা, দাবিদার তিনজন, তাই না? তা এইটাই হচ্ছে আমাদের ভূমিতে সমস্যা। এই যে যে সমস্যাগুলো, তাই না, এ তো সমাধান করতে হবে, তাই না? যে এক একজন দাবি করতেছে, এই সমস্যাগুলো সমাধান করতে হবে না? আচ্ছা, তোমরা কি কেউ চিরস্থায়ী বন্দোবস্তর নাম শুনেছো? চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন শুনছো কি? তোমাদের 9-10 বইতে থাকার কথা। হ্যাঁ, চিরস্থায়ী বন্দোবস্ত। আচ্ছা, আমাদের দেশে ব্রিটিশরা যখন শাসনভার নিল কত সালে? নবাব সিরাজউদ্দৌলার সাথে যে যুদ্ধটা হলো, পলাশির যুদ্ধ, আর 1757 সালে, তাই না? 1757 সালে পলাশির যুদ্ধের ফলে কি হলো? ব্রিটিশরা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করলো। তারপরে কি করলো? তারা তারা কিন্তু তারা ভূমির দখল নিয়ে নিল, তাই না? যদি সংক্ষেপে বলি, তারপরে যেটা হলো যে এর তো একটা ব্যবস্থাপনা করতে হবে, তাই না? এই যে তারপরে যে একটা রাজস্ব আদায় করতে হবে, এই যে ঔপনিবেশিক শাসন আমরা যে বলি, এক দেশ আরেক দেশে যে শাসন করে, তাদের উদ্দেশ্য কি থাকে? রাজস্ব আহরণ, তাই না? তা ব্রিটিশরা যখন এদেশের ক্ষমতা বা অর্পণ ক্ষমতা নিল, তখন কি করলো? যে ভূমি সংক্রান্ত এই যে বিষয়গুলো আসলো, তখন কি করলো? তারা একটা ম্যানেজমেন্টে নেওয়ার চেষ্টা করলো। তখন তারা 1793 সালে লর্ড কর্নওয়ালিস, 1793 সালে লর্ড কর্নওয়ালিস নামে একজন, লর্ড কর্নওয়ালিস তোমরা তো জানো, পলাশী যুদ্ধের সময় কে ছিলেন? লর্ড কে ছিলেন? লর্ড ক্লাইভ, তাই না? আর এটা হচ্ছে 1793 সালে লর্ড কর্নওয়ালিস, উনি কি করলেন? যে ভূমি ব্যবস্থাপনাকে একটা সিস্টেমের ভিতরে আনার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত নামে একটা বন্দোবস্ত আনলেন 1793 সালে। এই আইনের ফলে কি হলো? আমরা জানি না আমাদের দেশে একসময় জমিদারি প্রথা ছিল? এটা তো জানি নাকি? আমাদের দেশে জমিদারি প্রথা ছিল, এটা তো আমরা জানি, তাই না? জমির মালিক কে ছিল? জমিদার। তখন বলা হলো যে সকল জমির মালিক জমিদার, এবং যে সাধারণ জনগণ তারা কিন্তু ওই জমি তারা ভোগ দখল করতে পারতো, কিন্তু জমিদারকে একটা রাজস্ব দিতে হতো। এই যে আমরা যে পুরোনো দিনের যদি সিনেমা দেখি, বা ওই যে আরো যদি আমরা গানের মাধ্যমে শুনতে পারি যে ঘুম ভাঙালো পাড়া ঝুলালো বর্গি হলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। তো এই যে খাজনার বিষয়টা, তা আমরা নিয়ে অনেক নির্যাতনের গল্প শুনি, তাই না? যে জমিদারের লোকজন আসতো, খাজনা দিতে না পারলে বাড়ি ঘরের যত লোক জিনিসপত্র ছিল এইগুলো নিয়ে যেত। তা এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির মালিক হলো জমিদাররা, এখন সেইভাবে চলতে থাকলো। তারপরে কি হলো আমরা এইটা জানি না, শেরে বাংলা একে ফজলুল হকের নাম তো শুনছি, তাই না? শেরে বাংলা ফজলুল হক একটা কাজ করেছিল, যেটা আমরা জানি জমিদারি উচ্ছেদ। জমিদারি উচ্ছেদ করেছিল কে? এটা আমরা জানি না? প্রশ্ন আসবে কিন্তু, এগুলো তোমাদের কুইজ থাকবে কিন্তু এখান থেকে। তাহলে জমিদারি উচ্ছেদ কে করেছিল? ওনারা একটা আইন প্রণয়ন করে কত সালে? 1950 সালে। 1950 সালে একটা আইন প্রণয়ন করে, সেখানে বলা হয়, এই আইনটাকে বলা হয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। যেহেতু এই আইনটা 1950 সালে হয়েছিল, এই জন্য বলা হয় 1950 সালের আইন, ঠিক আছে? তো এই দুইটা আইনের পার্থক্য কি? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির মালিক হলো জমিদাররা, আর এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ফলে জমির মালিক হলো কে? বলো। এই আইনের ফলে জমির মালিক হলো কিন্তু জনগণ। আচ্ছা, আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে? তোমরা বুঝতে পারতেছো তো? তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি আবার ওইভাবেই বলবো। আমার উদ্দেশ্য তোমাদের জানা। 20 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন গ্রহণের ফলে কি হলো? এই জমির মালিক হলো জনগণ। এই যে শেরে বাংলা ফজলুল হকের এই ছবিটা তো পরিচিত নাকি? ছবিটা পরিচিত না? তারপরে তো জমির মালিক তো জনগণ হলো, তাই না? জমির মালিক এই আইনের ফলে হলো। এখন
এই কোন জমির মালিক কে, কোন জমির মালিক কে, এইটা তো নির্ধারণ করতে হবে, তাই না? এখন আমি কি করে বুঝবো যে এইটা, যে আমরা যদি একটা বাউন্ডারি দেখি, তাই না, এটা হচ্ছে উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি, তাহলে এই এই ভূমিটা, এইটা তো একটা মালিকানা দিতে হবে, তাই না? যে একটা এই জমিটার মালিক অমুক, তখন কি হলো যে জরিপ করতে হবে। জরিপের নাম শুনছি না আমরা? ভূমি জরিপের তো নাম শুনছি, তাই না? ভূমি জরিপের নাম শুনছি না? কি কথা কি বুঝতে পারতেছো না নাকি? না বুঝতে না পারলে বলবা যে আমি বুঝতে পারতেছি না। ভূমি জরিপের তো নাম শুনছি আমরা, তাই না? তো এই জরিপের মাধ্যমে যেটা কি করলো, যে মালিকানা দেওয়া হলো, এই জমির মালিক, আমি তোমাদের এটা দেখাবো, আরো পরে আরো দেখাবো, জাস্ট এখন শোনো, যে এই জমির মালিকটা অমুক, মালিকের নাম, সাথে কি থাকলো, সিএস সার্ভে। তোমরা নাম শুনছো? সিএস সার্ভে, সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভেটা আমি তোমাদের জানাবো, হ্যাঁ। তারপরে কি হলো, যে আরেকটা সার্ভে হয়, এটাকে বলে এসএ। এসএ খতিয়ান, তোমরা নাম শুনছো? হ্যাঁ। তারপরে আরেকটা আমাদের লেটেস্ট যে সার্ভে, আমরা এখন যে সার্ভেটা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে বিআরএস, আরএস বা বিএস, একই নাম, মানে তিনটা নাম কিন্তু জিনিস একই, আরএস, বিএস বা বিআরএস। ঠিক আছে, আমরা বর্তমান যেটা কাজ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে এই সার্ভেটা নিয়ে কাজ করি। আচ্ছা, তোমাদের বলছিলাম আমি যে মৌজার কথা বলছিলাম, তাই না? মৌজার কথা বলছিলাম। এখন একটা মৌজা কেমন হয় দেখতে, এই যে দেখছো, তোমরা যদি দেখো যে আমি এখানে তোমাদের জন্য একটা মৌজা ম্যাপ নিয়ে আসছি, হ্যাঁ। এটা তো ম্যাপে আঁকানো হয়, দেখো এখানে এই মৌজাটার নাম হচ্ছে গৌরীগোনা, এখানে উপজেলা আছে কেশবপুর। এটা হচ্ছে আমার একটু আগে করা, আমি এর আগে কেশবপুরে ছিলাম, হ্যাঁ, কেশবপুর যশোরে ছিলাম তখন করা, তখন এর একটা ম্যাপ নিয়ে করা। ঠিক আছে, তো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে মৌজাটার নাম হচ্ছে গৌরীগোনা মৌজা। ঠিক আছে, তা মৌজার কিন্তু একটা নাম্বার থাকে, এই দেখো জেএল নাম্বার 141, দেখতে পারতেছো তো? এই দেখো এইখানে একটা লম্বা ইয়ে গেছে, দেখছো না? এটা কিন্তু নদী, হ্যাঁ, এইটা হচ্ছে একটা নদী। এই ম্যাপটা যদি দেখো তোমরা, গৌরীগোনার ম্যাপ, এটা হচ্ছে এই যে একটা নদী গেল লম্বা, ঠিক আছে, এইটা শাখা নদী। তারপরে দেখো এই যে আমরা দেখি না রাস্তা, এই যে এই সামনে দিয়ে একটা রাস্তা গেছে না, দেখো এই ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে রাস্তা, দেখো এইখানে রাস্তা, এইখানে কিন্তু দেখো একটা নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, নদীর এখানে দেওয়া আছে 1770। আমি বলছি না দাগ নাম্বার দেওয়া থাকে, দাগ নাম্বার, এই যে এখানে কিন্তু নদীটার দাগ নাম্বার হচ্ছে 1770। যেহেতু নদী প্রবাহমান, অনেক জায়গায় জাস্ট একটা দাগ দিয়ে কিন্তু বুঝাইছে, নদী কি অনেক দূর ধরে চলে না, একটা দাগ দিয়ে। এইখানে দেখো যে রাস্তা দেখাইছে, এখানে রাস্তা, এখানে কত 1685 দাগে একটা রাস্তা। ঠিক আছে, এই যে তারপরে দেখা